প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আলোচনা করব, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জিএসটি, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2023-24 ইউনিট সি, সেট 1। এই গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষায় 2023-24 সালে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি আমরা বিশ্লেষণ করব, উত্তরগুলি বিশ্লেষণ করব এবং কিভাবে সহজে অ্যান্সার করা যায় তা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা এই ক্লাসটি দেখে উপকৃত হবে। তোমরা যদি উপকৃত হও তাহলে তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করবে, তোমাদের বন্ধু বান্ধবদের জানিয়ে দেবে। আচ্ছা, আরেকটি কথা বলে রাখি, সেটি হলো আমরা এরকম বিভিন্ন পরীক্ষায় আসা যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করার পর আমরা অধ্যায় ভিত্তিক যে আলোচনা, সেই আলোচনা ক্লাস শুরু করব। আশা করি প্রত্যেকটি অধ্যায়ের ক্লাস এবং প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য খুব ইফেক্টিভ হবে, তোমরা খুব উপকৃত হবে। জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত জানো? আসন সংখ্যা হচ্ছে 3650টি আসন। হিউজ 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 পরিমাণ আসন। তো এখানে আমরা একটু মনোযোগের সহিত একটু ভালো মতো পড়লে আমরা কিন্তু এখানে চান্স পাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো 3650 অনেক আসন, তাই আমরা একটু গুরুত্ব সহকারে, একটু মনোযোগের সহকারে আমরা পড়াশোনা করব, যাতে আমরা অন্তত পক্ষে গুচ্ছটা আটকাতে পারি। এইরকম। তো তোমরা অবশ্যই এই আসনের প্রতি খেয়াল রেখে তোমরা একটু পড়াশোনার প্রতি জোর দিবে, একটু মনোবল বৃদ্ধি করবে, দেখবে যে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। আমি বিশ্বাস করি তোমাদের ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর তোমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে তারা অবশ্যই জয়কলি প্রকাশনীর বই তোমরা এক সেট হাতে রেখে দিবা, তোমরা অনেক 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 উপকৃত হবে। তো চলো শুরু করি আজকের প্রশ্ন এবং উত্তরগুলো বিশ্লেষণ ক্লাস। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্নে বলা আছে, আন্তর্জাতিক হিসাবমান। আন্তর্জাতিক হিসাবমান 01 IAS 01 ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? তাহলে আর্থিক বিবরণী অংশ কয়টি? 5টি। আর্থিক বিবরণী অংশ কয়টি? 5টি। 1 নম্বর হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট, 1 নম্বর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী, 2 নম্বর হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী, 3 নম্বর হচ্ছে আমাদের ব্যালেন্স শিট বা উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী, 4 নম্বর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী, আর 5 নম্বর হচ্ছে আমাদের টিকা, মানে প্রয়োজনীয় ব্যাখ্যা এবং টিকা প্রদান করতে হবে। তো এর মধ্যে এখানে আছে আমাদের উৎপাদন ব্যয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, নোট এবং বিভিন্ন দফার ব্যাখ্যা। তো আমাদের নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী এবং নোট এবং বিভিন্ন দফার ব্যাখ্যা, এই 3টি হচ্ছে আমাদের আইএস অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ। তাহলে উৎপাদন ব্যয় বিবরণী, কোনো দ্রব্যের উৎপাদন ব্যয় নির্ণয় করা বা সেই বিবরণীটা আমাদের আর্থিক বিবরণীর অংশ নয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে এটা, তাই না? আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা? এ নাম্বার, উৎপাদন ব্যয় বিবরণী। আচ্ছা, কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ? হিসাব সমীকরণের বর্ধিত রূপটা এরকম, ঠিক আমরা জানি a equal to l plus ওই, l plus ওই, এটি হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। এর বর্ধিত রূপ, এটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে যে অংশগুলো অ্যাড হবে সেগুলো হচ্ছে এরকম। আমাদের ইটা মাইনাস হবে, ইতে হচ্ছে এক্সপেন্স বা ব্যয় মাইনাস হবে, আর রেভিনিউ যোগ হবে, আবার মাইনাস ডি হবে, আবার ডি মানে ড্রয়িং বা উত্তোলন, আর যোগ হবে এসসি অ্যাডিশনাল ক্যাপিটাল বা অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, যেটা বলি না কেন। তাহলে আমরা এই চারটি দফা আমরা অ্যাড করি। এই চারটি দফা যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের বর্ধিত হিসাব সমীকরণ, এই যে বর্ধিত রূপ, হিসাব সমীকরণের যে বর্ধিত রূপ সেটা হয়ে যায়। তাহলে হিসাব সমীকরণের মূল হিসাব সমীকরণ হচ্ছে a equal to l plus ওই, এর সাথে যদি আমরা এই অংশটা লাল কালিতে যেটা লেখা সেটা যদি আমরা অ্যাড করে দেয় তাহলে আমাদের বর্ধিত রূপ হয়ে যায়। তাহলে মালিকানা সত্ত্বের সাথে এই যে মালিকানা সত্ত্ব ওই, এই ওয়ের সাথে ওই থেকে আমাদের খরচ বাদ যাবে, আয় যোগ হবে, উত্তোলন বাদ যাবে এবং অ্যাডিশনাল ক্যাপিটাল বা অতিরিক্ত মূলধনটা আমাদের যোগ হবে। এই অনুযায়ী যেটা আছে সেটা আমরা দেখবো। সম্পদ সমান দায়, সম্পদ সমান দায় মাইনাস মূলধন, তো এটা হবে না, মাইনাস মূলধন আছে এটা হবে না।
এটা কাটা। তারপরে আছে সম্পদ যোগ দায় যোগ মূলধন যোগ আয়। হ্যাঁ, আয় যোগ হয়, খরচ মাইনাস হয়, উত্তোলন মাইনাস হয়। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপর সম্পদ মাইনাস মূলধন আছে, তার মানে এটা তো হবে না, এখানেও মাইনাস মূলধন আছে, এটা হবে না। তোমরা কিন্তু এই যে এত কিছু দেখতে গিয়ে প্রথমে যদি তোমরা দেখো যে আমাদের মাইনাস আছে, মাইনাস তো হবে না, তাহলে এটা এই তিনটাই মাইনাস আছে, তিনটাই হবে না, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার। সবগুলা পড়ে যা, খুঁটে খুঁটে পড়ে যাওয়ার দরকার নেই, তোমরা টেকনিক অবলম্বন করবে। সম্পদ মাইনাস মূলধন তো কখনো হবে না, সম্পদ প্লাস মূলধন হবে, তাহলে এই প্লাস একটাতে আছে, তারপরে রাইট অ্যান্সার এটাই। আচ্ছা, তারপরে আমরা দেখব 3 নম্বর। 3 নম্বর এখানে আমাদের বলা আছে প্রদেয় নোট বাবদ ব্যাংক থেকে 5,000 টাকা ধার গ্রহণ করা হলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? আচ্ছা, প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক থেকে যদি আমরা ধার করি, ঋণ করি, তাহলে এর জাবেদাটা কি হবে আমাদের? নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, নগদান ডেবিট সংখ্যা লিখলাম। আর প্রদেয় নোটের মাধ্যমে নিলে প্রদেয় নোট ক্রেডিট, প্রদেয় নোট ক্রেডিট, এটা হচ্ছে ক্রেডিট। তাহলে নগদান হচ্ছে আমাদের কাছে কি? নগদান হচ্ছে আমাদের কাছে অ্যাসেট এ প্লাস। অ্যাসেটকে আমরা এ প্লাস দ্বারা আমরা দ্বারা আমরা করব, চিহ্নিত করব। আমরা যে হিসাবগুলো 5টি যে হিসাব আছে, সেই 5টি হিসাব কি কি দ্বারা চিহ্নিত করব আগেই বলে নিই তোমাদের, পরবর্তীতে আলোচনা করার সুবিধা হবে। সম্পদ, সম্পদকে আমরা প্রকাশ করব এ দ্বারা, আমরা খরচকে প্রকাশ করব ই দ্বারা, এক্সপেন্স এতে অ্যাসেট। আচ্ছা, তারপরে দায়কে প্রকাশ করব আমরা এল দ্বারা, লাইবিলিটি। তারপরে আয়কে প্রকাশ করব, মানে দেখাবো আমরা আর দ্বারা, রেভিনিউ। আর মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বকে প্রকাশ করব আমরা ওই দ্বারা, এটা বলে রাখি। হ্যাঁ, তো এখানে তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে এ প্লাস, মানে নগদান হিসাব ডেবিট মানে কি সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর প্রদেয় নোট, এটা তো দায়, প্রদেয় নোটটা হচ্ছে দায়, এটা তাহলে কি হয়েছে? দায় ক্রেডিট মানে কি? দায় বৃদ্ধি পেয়েছে। দায়কে কি দ্বারা প্রকাশ হবে? এল। যেখানে যেটা দেখিয়েছি, দায়কে আমরা এল দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে কি হবে? দায় ক্রেডিট মানে কি? এল প্লাস হবে, এল বৃদ্ধি পেয়েছে। তাহলে হিসাব সমীকরণের উপর কি প্রভাব ফেলবে? সম্পদ বেড়ে যাচ্ছে আর এদিকে আমাদের দায় বেড়ে যাচ্ছে। তাহলে এ না হচ্ছে সম্পদ বাড়বে আর দায় কমবে না, দায় কমবে না, দায় বাড়বে, তাই না? তাহলে এটা রাইট অ্যান্সার হবে না, এটা তাহলে আমাদের কাটা। সম্পদ বাড়বে, দায় বাড়বে। হ্যাঁ, এটা সম্পদও বাড়বে এবং দায় বাড়বে, এর সাথে মিল আছে, তাই না? এটা আমাদের রাইট অ্যান্সার। এটা সম্পদ কমবে না, এটা রাইট অ্যান্সার না। সম্পদ কমবে না, এটা আমাদের রাইট অ্যান্সার না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, তারপরে আছে নিত্য মজুত পদ্ধতিতে বাকিতে পণ্য ক্রয় করা হলে ক্রেতার হিসাব বইতে কি পরিবর্তন হবে? তাহলে নিত্য মজুত পদ্ধতিতে বা আমরা অবিরত মজুত পদ্ধতিতে যখন আমরা কোনো পণ্য ক্রয় করব, তাহলে লিখবো মজুত পণ্য হিসাব ডেবিট। আমরা যদি ক্রয় করে থাকি তাহলে মজুত পণ্য, এটা আমরা ডেবিট করে থাকি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। আর আমরা লিখি যদি বাকিতে ক্রয় করে থাকি, যে বাকিতে ক্রয় করে থাকি, তাহলে লিখবো প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব আমাদের কিন্তু জাবেদা জানতে হবে। হ্যাঁ, জাবেদা যদি না জানি তাহলে কিন্তু এটা পারা কঠিন হয়ে যাবে আমাদের কাছে। তো তাহলে এক্ষেত্রে মজুত পণ্য আমাদের কি ধরি? এখানে অ্যাসেট এ প্লাস, প্রদেয় হিসাব হচ্ছে কি আমাদের এল প্লাস। প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে মানে ক্রেডিট হয়েছে মানে বৃদ্ধি পেয়েছে এল প্লাস। তাহলে কি হবে এখানে? সম্পদ এবং দায় বৃদ্ধি পাবে। হ্যাঁ, সম্পদও বৃদ্ধি পেয়েছে এবং দায়ও বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, সম্পদ বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাবে। দায় বৃদ্ধি, পরিশোধিত মূলধন, এখানে পরিশোধিত মূলধনের কোনো বালাই আসবে না, কোনো কথা আসবে না, তাহলে এটা হবে না। দায় বৃদ্ধির সম্পদ হ্রাস। আমরা যেহেতু অ্যান্সার এ পেয়ে গেছি, এটাই দিব। তারপরে এগুলো আমরা অ্যানালাইসিস দেখতেছি যে কি বলা আছে। দায় বৃদ্ধি আছে, দায় বৃদ্ধি ওকে আছে, সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস পাবে না, সম্পদ এই যে প্লাস আছে, তাহলে এটা হবে না। দায় বৃদ্ধি পাবে, ঠিক আছে, আয় হ্রাস পাবে, আয়ের কোনো কথা এখানে আমাদের আসবে না, তাই না? তাহলে এটাও আমাদের হবে না। তো আমরা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ। তারপরে আছে অগ্রিম আয় কোন ধরনের হিসাব? অগ্রিম আয় একেবারে মোস্ট কমন একটা প্রশ্ন। অগ্রিম আয় হচ্ছে আমাদের একটা দায় হিসাব, তাই না? অগ্রিম আয় একটা দায় হিসাব। কোনটি? আমাদের এই যেটি দায় হিসাব। অর্থাৎ আমরা যদি আয়টা যদি অগ্রিম গ্রহণ করি, কাউকে সেবা দেওয়ার আগে যদি আয়টা অগ্রিম গ্রহণ করি, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে কি? দায় হিসাব। আচ্ছা, তারপরে আছে
তাহলে এই অগ্রিম আয় বিভিন্ন নামে থাকতে পারে, এটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। অগ্রিম, অনুপার্জিত, অনর্জিত এইরকম ভাবে থাকতে পারে। তাহলে অগ্রিম আয় বা অনুপার্জিত আয় বা অনর্জিত আয় আমাদের একটি দায় হিসাব। তারপরে আছে 6 নাম্বার, একটি 5,000 টাকা চেক ইস্যু করা হলে ব্যাংকে উপস্থাপিত হয়নি। আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণীতে কোন সমন্বয়টি হবে? তার মানে 5,000 টাকার চেক আমরা ইস্যু করেছি। আমরা এটা আমাদের মাথায় রাখতে হবে, যখন কোনো চেক আমাদের ব্যবসা থেকে আমরা যখন চলে যাবে, ইস্যু করব, কোন ব্যাংক থেকে উত্তোলনের জন্য ইস্যু করবো বা ব্যাংকে জমার জন্য আমরা পাঠিয়ে দেব, সেই ক্ষেত্রে আমরা যদি চেক ইস্যু করি, আমরা মনে করি কাউকে আমরা চেকের টাকাটা যখন প্রদান করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে চেক ইস্যু করি। সেই ক্ষেত্রে চেক ইস্যু করি, কেউ আমাদের কাছে টাকা পাবে, তাকে আমরা চেক লিখে দিলাম, এটাকে বলে চেক ইস্যু করা। তাহলে চেক ইস্যু করা কি? কেউ টাকা পাইলে বা কাউকে আমরা দিব টাকাটা, এই জন্য আমরা ব্যাংক থেকে চেকটা লিখি, যে ব্যাংক থেকে সে টাকাটা উঠাই নেবে। তাহলে সেই চেকটা যখনই আমরা লিখছি, তখন আমাদের কারবারের যে হিসাব বই আছে, সেই হিসাব বই থেকে আমরা অলরেডি ম্যানেজ করেছি। ব্যাংকে উপস্থাপন হলে ব্যাংক থেকে যখন টাকা তুলে নেবে, তখন ব্যাংক থেকে কমে দেবে। কিন্তু আমাদের ব্যবসায়ের যে হিসাব আছে, সেই ব্যবসায় হিসাব থেকে আমরা যখনই চেক ইস্যু করবো, তখন ম্যানেজ করে দিব। তাহলে এই ক্ষেত্রে ব্যাংক সমন্বয় বিবরণীতে আমাদের কি ঘটবে? ব্যাংক সমন্বয় বিবরণী যেটা আমরা করবো, সেটা কি করবো? আমরা 5,000 টাকা ব্যাংক জেরের সাথে যোগ হবে না, যোগ হবে না, আমরা তো ম্যানেজ করবো। 5,000 টাকা নগদান জের থেকে বিয়োগ হবে না, নগদান থেকে হবে না, ব্যাংকের কলাম থেকে আমাদের বিয়োগ করতে হবে, তাহলে এটাও হবে না। তারপরে আসছে সি, হচ্ছে 5,000 টাকা ব্যাংক জের থেকে বিয়োগ করতে হবে, হ্যাঁ, এটা আমাদের রাইট অ্যান্সার। তারপরে আছে 5,000 টাকা নগদান জেরের সাথে যোগ করতে হবে না, এটা আমাদের রাইট অ্যান্সার না। তো এখানে আমরা অ্যান্সার পারলাম কি? সি, 5,000 টাকা ব্যাংক জের থেকে বিয়োগ করতে হবে, তাই না? আচ্ছা, তারপরে আমাদের আছে, আমরা দেখব 6 পরে 7 নম্বর প্রশ্ন দেখবো আমরা। ওকে, 7 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে, খেয়াল করো, বারাকা লিমিটেড 5 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করে। এর পরিবহন খরচ 2,000 টাকা এবং সরঞ্জাম খরচ 20,000 টাকা। মেশিনটি চালু করার আগে পরীক্ষামূলক খরচ হচ্ছে 10,000 টাকা। উক্ত মেশিনের লাইসেন্স ফি 3,000 টাকা এবং দুর্ঘটনা বীমা 2,000 টাকা। এক্ষেত্রে মেশিন হিসাবে কত টাকা ডেবিট করতে হবে? আমরা কোনো নতুন মেশিন যখন ক্রয় করি, সেই নতুন মেশিনের অর্জন মূল্যটা, মানে মোট মূল্যটা আমাদের মেশিন হিসাবে দেখাতে হবে। তো অর্জন মূল্য কোনগুলোতে আসবে? যেগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, যে ব্যয়গুলো একবারই হবে আর দ্বিতীয়বার হবে না, সেগুলো হচ্ছে আমাদের কাছে মূলধন জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় ব্যয়গুলো হচ্ছে যে ব্যয়গুলো বারবার ঘটবে, সে ব্যয়গুলো হচ্ছে আমাদের কাছে মুনাফা জাতীয় ব্যয়। তো খেয়াল করো, এখানে আমাদের মেশিন ক্রয় করেছে 5 লক্ষ টাকাতে, ওকে। পরিবহন খরচ একবারই দিবে 2,000 টাকা। সংস্থাপন ব্যয়, মানে যেটা আমরা স্থাপন করবো, সেটা ব্যয় একবারই হবে। আর মেশিনটি চালুর আগে পরীক্ষামূলক খরচ একবারই হবে। মেশিন চালু পর আমরা পরীক্ষামূলক খরচ করি না, চালুর আগে আমরা পরীক্ষামূলক খরচ করি, এটাও আমাদের মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমাদের এই যে 5 লক্ষ টাকার সাথে 2,000, 20,000 এবং 10,000 যোগ করতে হবে। তার মানে 5 লক্ষ, মোট হচ্ছে 32,000। 5,32,000 টাকা আমাদের মেশিন বাবদ আমাদের খরচ দেখাতে হবে। আর এখানে যে কথাটা বলছে লাইসেন্স ফি এবং দুর্ঘটনা বীমা ফি, এগুলো হচ্ছে আমাদের কাছে মুনাফা জাতীয় ব্যয়। হ্যাঁ, এবার প্রত্যেক বছরে আমাদের দিতে হবে, লাইসেন্স ফি দিতে হয়, আমাদের দুর্ঘটনা বীমা প্রত্যেক বছর দিতে হয়, এগুলো হচ্ছে আমাদের কাছে মুনাফা জাতীয় ব্যয়। এই ব্যয়গুলো আমাদের এই 3,000 টাকা এবং আমাদের এই 2,000 টাকা অ্যাড হবে না। তাহলে আমাদের অ্যাড হবে কোনটা? এই চারটা। 5 লক্ষ টাকা আমি ক্রয় করলাম, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় এবং পরীক্ষামূলক, যে আমরা মেশিনটি ঠিকমতো উৎপাদন হবে কিনা বা মেশিনটি ঠিক আছে কিনা, এই যে পরীক্ষামূলক ব্যয়টা, এটা একবারই হয়। তাহলে এটাও আমাদের মূল মেশিনের সাথে যোগ হয়ে যাবে। তাহলে মোট হচ্ছে কত? 5,32,000 টাকা। 5,32,000 টাকা হচ্ছে আমাদের কাছে রাইট আনসার, এটি। আচ্ছা, তারপরে আছে কম্পিউটার ক্রয় 1 লক্ষ
টাকা, 1,00,000 টাকাতে কম্পিউটার ক্রয় করেছি, আচ্ছা ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে, এটা কি ধরনের ভুল? তো কম্পিউটার হচ্ছে একটা সম্পদ, কম্পিউটার হচ্ছে আমাদের কাছে একটা সম্পদ, তাই না? আমরা কম্পিউটার অফিস ইকুইপমেন্ট হিসেবে লেখার কথা, বা কম্পিউটার হিসেবে বা অফিস সরঞ্জাম হিসেবে লেখার কথা, সম্পদ এটি, এটা হচ্ছে কি সম্পদ। আর যখন কোনো পণ্য ক্রয় করে থাকি, সে ক্রয়টাকে হিসাবে ধরি এটা ব্যয় বা খরচ, তাই না? এটা খরচ বা ব্যয় হিসাবে দেখায় ই, আর এটা হচ্ছে সম্পদটা হচ্ছে, এটা হচ্ছে এ। আচ্ছা, তাহলে এই সম্পদ হিসেবে না লিখে আমরা লিখেছি কি ব্যয় হিসেবে লিখেছি। তাহলে এই সম্পদ হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, সম্পদ যেগুলো ক্রয় করি সেগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, আর এটা হচ্ছে আমাদের কাছে মুনাফা জাতীয় ব্যয়। ক্রয় বিক্রয় আমাদের প্রত্যেকবার হতেই থাকে, আমাদের ক্রয় বিক্রয়টা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় বা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে লেখাকেই এটাকে হচ্ছে নীতিগত ভুল বলে। এটা হচ্ছে কোন ধরনের ভুল? নীতিগত ভুল। তাহলে এটা আমাদের নীতিগত ভুলের মধ্যে পড়বে। আচ্ছা, তারপরে আছে নয়, কোনটি আয় নয়? তো কোনটি আয় নয়? আয় করি আমরা পণ্য এবং সেবা বিক্রয়ের মাধ্যমে আমরা আয় করি, এটা মনে রাখতে হবে। পণ্য পণ্য ও সেবা বিক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা কি করি? আয় করে থাকি। এবং আমরা এছাড়াও আমরা বিভিন্ন অপরিচালন আয়, আমাদের সুদ পেতে পারি, আমরা ভাড়া পেতে পারি, তাই না? কমিশন পেতে পারি, এগুলো আমাদের আয় হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে বলা আছে আয় নয় কোনটি? পণ্য বিক্রয় লব্ধ অর্থ, এটি আমাদের আয়, তাহলে এটি আয় নয়, এটি অ্যান্সার হবে না। তারপরে আছে আয়, এটি আয় কিন্তু প্রশ্নে বলা আছে আয় নয়। তারপরে আছে ঋণপত্র বিক্রয় লব্ধ অর্থ। ঋণপত্র কি? ঋণপত্র হচ্ছে কোনো প্রতিষ্ঠান যদি যদি তার মূলধনের প্রয়োজন হয় বা অর্থের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনুমোদিত প্রতিষ্ঠানগুলি বাজারে ঋণপত্র বিক্রি করে। জনসাধারণ সেগুলো ঋণপত্র কিনে টাকা সে কোম্পানি কালেক্ট করে, তাই না? এটা হচ্ছে ঋণপত্র। ঋণপত্রের উপর নির্দিষ্ট হারে একটা নির্দিষ্ট সময় 1 মাস পর পর বা 3 মাস পর বা বছর পর পর ইন্টারেস্ট প্রদান করে, সুদ প্রদান করে। তাহলে ঋণপত্রটা বিক্রয় লব্ধ অর্থ, এটা আমাদের কাছে আয় নয়। হ্যাঁ, এটি আমাদের কাছে আয় নয়, এটা হচ্ছে রাইট অ্যান্সার। সেবা থেকে প্রাপ্ত, আমি বলেছি যে পণ্য সেবা, সেবা থেকে প্রাপ্ত এটি আমাদের আয়। তারপরে আছে ভাড়া থেকে প্রাপ্ত অর্থ, ভাড়া থেকে, এটা হচ্ছে আমাদের কাছে আয়। তাহলে আয় নয় কোনটা? ঋণপত্র বিক্রয় অর্থ আমাদের কাছে আয় নয়। তো তারপরে আছে সমাপনী দাখিলা দেওয়ার পর কোন হিসাবে উদ্বৃত্ত শূন্য হয়? এটা আমরা অনেকবার দেখেছি এই ধরনের প্রশ্ন। সমাপনী দাখিলা দেওয়ার পর আমাদের কোন ধরনের, আমাদের আয় বিবরণীতে যে দফাগুলো আসবে, যাবতীয় আয় এবং যাবতীয় ব্যয়, আয় এবং ব্যয়, এই আয় ব্যয়গুলো হিসাব কি হয়ে যায়? জিরো হয়ে যায়, শূন্য হয়ে যায়। আয় ও ব্যয়ের হিসাবগুলো আমাদের জিরো হয়ে যায়। তাহলে সমাপনী দাখিলা কোনগুলো দেয়? আমাদের আয় ব্যয়বাচক যে হিসাবগুলো, নামিক হিসাবগুলো বন্ধ করার জন্য আমরা সমাপনী দাখিলা দিয়ে থাকি। তাহলে নামিক হিসাব কোনটা আছে দেখি আমরা। এন আবার সেবা আয়, সেবা আয়, হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের কাছে আর রেভিনিউ অ্যাকাউন্ট আয়, তাই না? তারপরে আছে অগ্রিম ব্যয়, এটি হচ্ছে আমাদের কাছে অ্যাসেট, সম্পদ অ্যাকাউন্ট। অনুপার্জিত আয়, এটি হচ্ছে আমাদের কাছে দায়, এল। তারপরে বিলম্বিত বিজ্ঞাপন, এটি হচ্ছে আমাদের কাছে বিলম্বিত বিজ্ঞাপন, এতে অ্যাসেট হিসেবে আমরা দেখাই আর কি। তো আমরা এর মধ্যে আমরা দেখতে পেলাম, খেয়াল করো যে আমরা এখানে কোনটি বন্ধ করে দেবো? আয় এবং ব্যয়। তাহলে এর মধ্যে আয় কোনটা? রেভিনিউ আছে, এই যে আয় এটা। তাছাড়া এটা সম্পূর্ণ, এটা অ্যাসেট, এটা লাইবিলিটি, এটা হবে না, এটাও হবে, এটাও অ্যাসেট। তাহলে আমরা এই নাম্বার, এটা আমরা এই হিসাবটা আমরা হিসাবের যেটা শূন্য হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে এ। কোনটি কারবারের দীর্ঘমেয়াদী দায় পরিশোধের সক্ষমতা পরিমাপ করে? কারবারের দীর্ঘমেয়াদী দায় পরিশোধের সক্ষমতা করে আমাদের তারল্য অনুপাত, না, তারল্য অনুপাত হচ্ছে আমাদের চলতি যে দায় আছে সেই চলতি দায়ের প্রদানের সক্ষমতা পরিমাপ করে এটি, তাহলে এটি আমাদের না। তারপরে আছে সচ্ছলতা অনুপাত। হ্যাঁ, কারবারের সচ্ছলতা অনুপাত আমাদের দায় পরিশোধের সক্ষমতা পরিমাপ করে। মুনাফা অর্জন ক্ষমতা, এটা না। কার্যদক্ষতা অনুপাত, এটাও না। তাহলে এটাও আমাদের অ্যান্সার না, এটাও আমাদের অ্যান্সার। সচ্ছলতা অনুপাত যেটা আছে, এই সচ্ছলতা অনুপাত আমাদের দীর্ঘমেয়াদী দায় পরিশোধের সক্ষমতা প্রকাশ করে। তারপরে আছে কোন পদ্ধতিতে সময়ের ভিত্তিতে অবচয় নির্ণয় সম্ভব নয়? সময়ের ভিত্তিতে, তাহলে এখানে সময়ের ভিত্তিতে অবচয় সম্ভব নয় হচ্ছে আমাদের
আহ, উৎপাদন একক পদ্ধতি, সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমানজের পদ্ধতি, বর্ষা সংখ্যা সমষ্টি পদ্ধতি। তাহলে সময়ের ভিত্তিতে অবচয় নির্ণয় সম্ভব নয়, মানে টাইম দেওয়া যদি না থাকে, যে অঙ্কতে আমাদের কোন ধরনের অঙ্কে আমাদের টাইমের ইনফরমেশন দেওয়া না থাকলে অঙ্ক করতে পারবো, সেই পদ্ধতি এখানে গণ্য হবে, সেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো সরলরৈখিক পদ্ধতিতে, উৎপাদন একক পদ্ধতিতে শুধু উৎপাদন দেওয়া থাকে, শুধু বছর হয়তো দেখা যাচ্ছে 2020 সালে আমার মোট উৎপাদন করছে এত, তো অত 2019 সালে এত উৎপাদন হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের একটি যন্ত্র বা একটি মেশিনের বা একটি সম্পদের কত বছর আয়ুষ্কাল সেটা যদি দেওয়া নাও থাকে, তাহলে উৎপাদন একক পদ্ধতিতে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে এক্ষেত্রে টাইম যদি দেওয়া না থাকে, তাহলে আমরা এটা উৎপাদন একক পদ্ধতিতে করতে পারবো। বাট টাইম এটা যেহেতু দেওয়া নাই, সেহেতু আমাদের সময়ের ভিত্তিতে অবচয় নির্ণয় সম্ভব না। তাহলে এখানে বলছে সময়ের ভিত্তিতে অবচয় সম্ভব নয় কোনটা, যেটাতে টাইম দেওয়া থাকবে সেটাতেই সম্ভব, টাইম দেওয়া না থাকলে, সময় দেওয়া না থাকলে সেটাতে সম্ভব না। আর সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই সময় থাকবে, আয়ুষ্কাল থাকবে। এখানে অবশ্যই আমাদের আয়ুষ্কাল দেওয়া থাকবে, এখানে আমাদের আয়ুষ্কাল দেওয়া থাকবে, এখানে বর্ষা সংখ্যা সমষ্টি পদ্ধতিতে আয়ুষ্কাল থাকবে। তাহলে এই তিন পদ্ধতিতে সময়ের ভিত্তিতে আমাদের অবচয় নির্ণয় করা সম্ভব হয়, আর আমাদের উৎপাদন পদ্ধতিতে আমাদের সম্ভব হয় না। আচ্ছা, 12 পর আমরা দেখব 13। 13, আচ্ছা ওকে। একটি যন্ত্রপাতি ক্রয় মূল্য কত? 5 লক্ষ টাকা। ক্রয় মূল্য কত? 5 লক্ষ টাকা। পরিবহন খরচ 50,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 50,000 টাকা। তাহলে প্রত্যাশিত আয়ুষ্কাল 4 বছর, ভগ্নাবশেষ মূল্য 35,000 টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে চতুর্থ বছরের অবচয় নির্ণয়, চতুর্থ বছরের অবচয় নির্ণয় করতে হবে। তাহলে আমরা যন্ত্রপাতি অবচয় মানে অর্জন মূল্য হচ্ছে কত? 5 লক্ষ। এই 5 লক্ষ যোগ, এটা 5 লক্ষ যোগ এর সঙ্গে যোগ করে 50,000 যোগ করবে এটা, তাই না? তাহলে তিনটা যদি যোগ করি 5 লক্ষ 50,000 50,000 মোট হচ্ছে কত? 6 লক্ষ। তাহলে 6 লক্ষ টাকা হচ্ছে আমাদের অর্জন মূল্য। আর প্রত্যাশিত আয়ুষ্কাল কত? 4 বছর। কোন পদ্ধতিতে করতে বলছে? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে করতে বলছে। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করতে হয়, এটা মাথায় রাখতে হবে। আমরা যখন অবচয় নির্ণয় করবো তখন অবচয়ের হার নির্ণয় করতে হবে। তাহলে অবচয়ের হার নির্ণয়ের সূত্রটা হচ্ছে সহজ, 200% ভাগ n। আমরা 200%কে যদি n দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাবো কত? 50%। তাহলে 50% হচ্ছে আমাদের হচ্ছে অবচয়ের হার। তাহলে 50% অবচয় হার হলে তাহলে প্রথম বর্ষের অবচয় হবে কত? প্রথম বর্ষের অবচয় হবে 50% কত? 6 লক্ষ 50%। তাহলে 6 লক্ষ গুণন 6 লক্ষ গুণন 50%, তাহলে কত হবে? 3 লক্ষ। তাহলে 3 লক্ষ টাকা অবচয়, তাহলে 3 লক্ষ টাকা হচ্ছে আমাদের অবচয় হচ্ছে প্রথম বর্ষে। তাহলে দ্বিতীয় বর্ষে অবচয় কত হবে? এই 3 লক্ষের উপর কত পার্সেন্ট? 50%। 3 লক্ষ 50% কত? 1,50,000। তাহলে এখানে আমরা 3 লক্ষ টাকা মূল্য ছিল, সেখান থেকে দ্বিতীয় বর্ষের অবচয় হচ্ছে কত? 1,50,000 টাকা। তাহলে 1,50,000 টাকা 3 লক্ষতে বাদ দিলে থাকে কত? 1,50,000 টাকা। তাহলে এখান থেকে তৃতীয় বর্ষের অবচয় যদি আমরা বাদ দেই, তাহলে এখান থেকে যদি আমরা তৃতীয় বর্ষের অবচয়, এটা গেল দ্বিতীয়, তৃতীয় বর্ষের অবচয় কত? 50%। 50% কার উপর? আমাদের এই 1,50,000 উপর। 1,50,000 উপর কত পার্সেন্ট? 50%। তাহলে 1,50,000 50% কত? 75,000 টাকা। তাহলে 75,000 টাকা এটা এখান থেকে বাদ দেবো, বাদ দিলে কত? 75,000 টাকা থাকে। তাহলে 75,000-এর উপর আবার চৌথ বছর অবচয়, তাই না? এই চৌথ বছর অবচয় কত? 50%। 50% কার? এই যে 75,000-এর 50% বাদ দিলে 75-এর অর্ধেক কত হচ্ছে? 35, 34, 35 দুগুণ 70। তাহলে আমাদের 37 দুগুণ হচ্ছে 74। 37,500। 37,500। তাহলে আমরা বাদ দিলে 37,500 টাকা থাকে। তাহলে এই যে চৌথ বছর অবচয় আমরা কত বের করলাম? চৌথ বছর অবচয়, চৌথ বছর অবচয় বের হলো কত? 37,500। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 37,500। এইভাবে ক্যালকুলেশন আমাদের সহজে করতে পারবো, কারণ এটা আমাদের রাউন্ড ফিগার দিয়ে আছে। হ্যাঁ, এটা এই যে রাউন্ড ফিগারে আমাদের টাকা পরিমাণ দেওয়া আছে, তাহলে এটা আমরা সহজে করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। তারপরে 14 নম্বরে আছে, কোন সম্পত্তির উপর অবচয় ধার্য
করা হয়, অবচয় ধার্য করা হয় কোন সম্পত্তির উপর? ভূমির উপর অবচয় ধার্য করা হয় না, কপিরাইটের উপর অবচয় ধার্য করা হয় না, ট্রেডমার্কের উপর হয় না, আমাদের স্থায়ী সম্পত্তি উপর যে অবচয় ধার্য করে, যে আমাদের আসবাবপত্র, এই আসবাবপত্রের উপর আমাদের ধার্য করতে, ভূমির উপর আমাদের অবচয় ধার্য করা হয় না। তাহলে দৃশ্যমান স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়, যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটর গাড়ি, ভূমি উন্নয়ন, ভূমির না। তো আমাদের তাহলে এক্ষেত্রে আমাদের আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটর গাড়ি, এগুলোর উপর আমাদের অবচয় ধার্য করা হয়। তাহলে রাইট অ্যান্সার সি। তারপরে আছে 15, একটি ব্যবসায় নেট বিক্রয় কত? 8 লক্ষ টাকা। যদি নেট বিক্রয়ের উপর 1.5% অনাদায়ী পাওনা ধার্য করা হয় এবং সমন্বয়ের পূর্বে অনাদায়ী পাওনা সঞ্চিতির জের ছিল কত? এত। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি জের কি কি থাকে? সেটা ক্রেডিট, তাই না? ক্রেডিট জের, যে যেটা থাকে সেটার উদ্বৃত্ত কি? ক্রেডিট উদ্বৃত্ত। তাহলে সমন্বয়ের পর উক্ত জেরের পরিমাণ কত হবে? তাহলে এই 8 লক্ষ টাকার উপর কত পার্সেন্ট? 1.5%। 1.5% করলে কত আসে? তাহলে 8 লক্ষ যে দুইটার সময় কাটা দেয় 8,000 টাকা, আর হচ্ছে 4,000 টাকা, 12,000 টাকা। তো আমরা এখানে এই 8 লক্ষ টাকার উপর আমরা যদি 1.5% করি, অর্থাৎ 1.5% করি, তাহলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 12,000 টাকা। এটা আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করলাম? যখনই আমাদের পয়েন্ট ছাড়া কোনো পার্সেন্টেজ, এই যে এখানে পয়েন্ট ছাড়া যেমন পার্সেন্টেজ নির্ণয় করছি, মানে 10%, 20%, 30%, এরকম মানে যেগুলো শূন্য আছে সেক্ষেত্রে আমাদের একটি শূন্য কাটা যাবে। এখানে মূল অঙ্কের একটি শূন্য কাটা যাবে। আর যদি শূন্য না থাকে তাহলে দুইটি শূন্য কাটা যাবে। তাহলে এখানে আমাদের কয়টি শূন্য কাটা যাবে? দুইটি শূন্য কাটা যাবে। তাহলে এখানে আমরা দুইটি শূন্য কাটা দিলাম, দুইটি শূন্য কাটা দিলে 4টি গুণ করবো। 8,000 গুণন 1.5 সমান সমান কত হবে? 12। 8,000 এক গুণ হচ্ছে 8,000ই, আর 8,000-এর না হাফ গুণ কত হচ্ছে? 4,000। তাহলে 8,000 আর 4,000 কত? 12,000 টাকা। এই 12,000 টাকা আমরা পাবো। তাহলে এই 12,000 টাকা হচ্ছে আমাদের এই 8 লক্ষ টাকা বিক্রয়ের আমাদের 1.5% হচ্ছে কত? 12,000 টাকা। এখন এখন আমরা এই 12,000 টাকা যেটা বাড়লো, এটার জার্নাল এন্ট্রি কি দিব? আমরা জার্নাল এন্ট্রি দিব অবচয় হিসাব ডেবিট, সরি অবচয় বলছি, ওনাদের পাওনা হিসাব ডেবিট, ওনাদের পাওনা হিসাব ডেবিট, মানে ব্যয় হিসাবে খরচ হিসেবে দেখবো, আর ওনাদের পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাহলে ওনাদায়ী হিসাব, এখানে আমরা এটা যাবে হবে এরকম, ওনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আর ওনাদায়ী পাওনা সঞ্চিত, ওনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তাহলে আমরা ওনাদের পাওনা, এখানে হচ্ছে 12,000 টাকা, এটা হচ্ছে 12,000 টাকা। তো ওনাদের পাওনা সঞ্চিতি ক্রেডিট হলো, এখানে এটা কি হলো? ক্রেডিট হলো। তার মানে এই ক্রেডিট ব্যালেন্স, আর আগে ছিল কি? ক্রেডিট ব্যালেন্স। তাহলে এই দুই ক্রেডিট ব্যালেন্স যোগ করলে তাহলে আমরা মোট পাবো, মোট জের পাবো। তাহলে 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 সমন্বয়ের পর উক্ত জেরের পরিমাণ কত হবে? তাহলে জেরের পরিমাণ কত হবে? 15,000 আর 12,000 কত? 27,000। তাহলে বি নাম্বার অ্যান্সার। তো আমরা তাহলে পাবো কত? ওনাদের পাওনা সঞ্চিতি পাবো, জের পাবো কত? 27,000 টাকা। চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের লাভ কিসের ভিত্তিতে বন্টন করতে হয়? সমান অনুপাতে। চুক্তি যদি না থাকে, অংশীদারি ব্যবসায় যদি চুক্তি না থাকে, তাহলে চুক্তি অনুপাতে আমরা লাভ সমান অনুপাতে বন্টন করবো। সমান অনুপাতে বন্টন করবো। আচ্ছা, তারপরে আমরা দেখব 17। আচ্ছা, 17 নম্বর আমরা দেখবো এরকম। 17 নম্বর আছে যে একটি অংশীদারি ব্যবসায় মিস্টার জোবায়ের এবং মিস্টার বাবু দুইজনে অংশীদার। তাহলে অংশীদারি ব্যবসায় দুইজনে অংশীদার, তারা 5:4 অনুপাতে মুনাফা বন্টন করে নেয়। আচ্ছা, কে কে? মিস্টার জোবায়ের এবং মিস্টার বাবুর। পরবর্তীতে মিস্টার জামিলকে কত দিবে? অর্ধেক অংশ মুনাফা দিবে। ব্যবসায় যে মুনাফা হবে সেই মুনাফার অর্ধেক অংশ মুনাফা দিবে। কাকে দিবে? জামিলকে দিবে। দেওয়ার চুক্তিতে জামিলকে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। বর্তমানে জামিল, বাবুল এবং জোবায়ের। এই জামিলেরটা আগে হবে, তারপরে মিস্টার বাবুল এবং মিস্টার জোবায়ের এর যে নতুন অনুপাত হবে, সেই নতুন অনুপাত কত? আমাদের এখানে একটু খেয়াল করতে হবে যে আমরা যখন এরকম অঙ্ক করব,
নতুন অংশীদারকে কত অংশ দিচ্ছে এটা আমাদের প্রথমে দেখতে হবে। নতুন অংশীদারকে দিচ্ছে কত? অর্ধাংশ। তাহলে আমরা এক অংশ থেকে আমরা পূর্ণ অংশ থেকে পূর্ণ অংশ এক থেকে যত অংশ দিবে সেটা বাদ দেব। তার মানে এত থেকে আমাদের পূর্ণ অংশ এক থেকে যে অর্ধেক আমরা বাদ দেই, তাহলে এটা যদি আমরা রসায়ন করি 2 মাইনাস 1 সমান সমান কত হবে? এত। এত অংশ থাকে। মানে আমরা যে নতুন অংশীদার আসে তাকে আমরা অর্ধেক দেওয়ার পর আর অর্ধেক থাকবে ভাগ, তাই না? সেই অর্ধেক ভাগটা ভাগ করে নিবে এই অনুপাতে, যে তার আগের যে অনুপাত ছিল সেই অনুপাতে ভাগ করে নেবে। তাহলে আমাদের আগে কি অনুপাতে ছিল? আগে 9/5 আর 4/9 অনুপাতের যোগফল হচ্ছে 9। 9 দ্বারা ভাগ করব, 5 দ্বারা গুণ করব, করে জোবায়ের পাবে, আর 4 দ্বারা গুণ করলে এটা বাবুল পাবে। তাহলে আমাদের অর্ধ যে অংশ আছে এটাকে যদি আমরা 9 ভাগে যদি 5 ভাগ দেই তাহলে সেটা পাবে জোবায়ের। আর অর্ধাংশের আমাদের অর্ধাংশের কত? 9 ভাগের 4 ভাগকে পাবে জোবায়ের পাবে। তো এটা করলে আমরা কত পাচ্ছি? 5 আর 9 দুগুণ 18। উপরে থাকে 5 আর এটা থাকে 18। আর এটা কত থাকবে? আমাদের 4 থাকবে আর 9 দুগুণ 18। তাহলে অনুপাত কার কার বলছে? এখানে নিচে খেয়াল করতে হবে। মিস্টার জামিল, মিস্টার জামিলে কত দিচ্ছি? মিস্টার জামিলকে দিচ্ছে হচ্ছে 1/2। মিস্টার জামিলকে দিচ্ছি, জায়গা নেই, মিস্টার জামিলকে দিচ্ছে হচ্ছে কত? 1/2। এখানে একটু এটা খেয়াল করে একটু, এত অনুপাত, জামিলের অনুপাত আমরা লিখলাম। তারপরে মিস্টার বাবুল, মিস্টার বাবুলের অনুপাত কত ছিল? মিস্টার বাবুল ছিল 4, এই যে 4, মানে 9 ভাগে 4 ভাগ পাবে। তাহলে 9 ভাগে 4 কোনটা? এটা। তাহলে মিস্টার বাবুলের এটা লিখবো 4/18 অনুপাত। আর মিস্টার জোবাইরের কত? মিস্টার জোবাইর চেয়েছে, তাহলে মিস্টার জোবাইর হচ্ছে এটা। কত মিস্টার জোবাইর পাচ্ছে? এই যে 5 ভাগে, মানে 18 ভাগে 5 ভাগ, তাহলে 5/18 এই অবস্থায় আছে। আমরা তিনজনের এইভাবে যখন পালাম তখন আমরা আবার এই যে আমাদের নিচের যে হর আছে এই হরগুলোকে সবগুলো সমান করতে হবে। তাহলে এখানে আমাদের 1/2 আছে, মানে 2 আছে। তাহলে এটাকে সমান যদি করতে চাই তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 1 এর 2, এটাকে যদি আমরা 9 দ্বারা গুণ করি, উপরেও যদি 9 দ্বারা গুণ করি তাহলে আমাদের এটা এভাবে পাই, তাই না? তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কিভাবে পাই? 9 আর 18, 9 আর 18। তাহলে আমরা এই জামিলের যে অনুপাতটা, জামিলের অনুপাতটা আমরা এভাবে বের করতে পারি। আমরা অর্ধেক অংশকে আমরা যেটা এটা রূপান্তর করি তাহলে এভাবে আমরা পাই। তাহলে নতুন অনুপাত কি হবে? আমরা যদি 18 সবগুলোতে বাদ দেই, আমরা 18 এর নিচে থেকে সবগুলো 18 যদি বাদ দেই তাহলে নতুন অনুপাত কি পাবো? 9/4 কত? 5। তাহলে 9/4/5। তাহলে এখানে 9/4/5 হচ্ছে ডি নাম্বার। এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। এই প্রশ্ন অনেক অনেক অনেকবার আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যে ভর্তি পরীক্ষা অনেকবার আসে এরকম। তো এটা একটু ভালো মতো তোমরা দেখবে। তারপরে আছে শেয়ারের অবৈধ মূল্য। একটু জুম করি। শেয়ারের অবৈধ মূল্য, অবৈধ মূল্য কত? 5 লক্ষ টাকা। বাজার মূল্য 7,50,000 টাকা। বই মূল্য 6,20,500 টাকা। বাজারে বর্তমান বিক্রি করলে, বাজারে বর্তমান বিক্রি করলে শেয়ার যদি আমরা বাজারে বিক্রি করি, বাজারে বিক্রি করলে এত টাকা পাবো, বইয়ে লেখা আছে এত টাকা। আর আমাদের জনসাধারণের কাছ থেকে শেয়ারের মূল্য নিয়েছে কত? 5 লক্ষ টাকা। তাহলে প্রতিটি শেয়ারের দাম 100 টাকা করে যদি হয়, প্রতিটি শেয়ারের দাম যদি 100 টাকা করে হয় এবং সেটা যদি আমাদের 50,000 শেয়ার থাকে তাহলে আমরা গুণ করলে এই যে টাকাটা সেটা হচ্ছে আমাদের, অর্থাৎ আমাদের মোট শেয়ারের দাম যেটা ছিল সেই অনুযায়ী আমাদের শেয়ারের যে টাকাটা জনসাধারণের কাছ থেকে নিচ্ছে সেটা হচ্ছে শেয়ারের অবৈধ মূল্য। অবৈধ মূলধন কিন্তু না, অবৈধ মূল্য। ঠিক আছে? অবৈধ মূলধন হলে এখানে অন্যরকম প্রশ্ন হতো, অবৈধ মূল্য। তাহলে আমরা অবৈধ মূল্যের উপর সবসময় জন্য লভ্যাংশ প্রদান করি, এটা মনে রাখবে। তাহলে কোম্পানির নেট লাভের পরিমাণ কত? 8 লক্ষ টাকা। নেট লাভের পরিমাণ কত? 8 লক্ষ টাকা। কোম্পানি 10% লভ্যাংশ প্রদান, লভ্যাংশ ঘোষণা করলে তাহলে লভ্যাংশের পরিমাণ কত? লভ্যাংশ সবসময়ের জন্য অবৈধ মূল্য দেব, এটা ওদের মাথায় রাখতে হবে। যে অবৈধ মূল্য জনসাধারণের কাছ থেকে যে টাকাটা নিয়েছি সে টাকার উপর আমরা মানে শেয়ারের যে অবৈধ মূল্য ছিল সেই অবৈধ মূল্যের উপর আমরা দেবো। তাহলে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার 5 লক্ষ টাকার 10% হচ্ছে কত?
10% হচ্ছে কত? 50,000 টাকা। তাহলে অভিহিত মূল্য আমাদের লভ্যাংশ হচ্ছে কত? 50,000 টাকা। ওকে, তারপরে আছে 19 নাম্বার। তো এখানে 19 নম্বরে বলা আছে 19 নম্বরে বলা আছে যে মেশিনের মূল্য এবং পুঞ্জীভূত অবচয় যথাক্রমে ছিল কত? মেশিনের মূল্য 50,000, পুঞ্জীভূত অবচয় 20,000। চলতি বছরে অবচয়ের পরিমাণ 4,500। অবচয়ের পরিমাণ কত? 4,500 হলে মেশিনের পুস্তক মূল্য কত? মানে মেশিন বর্তমানে কত টাকা মূল্য আমরা লিখবো। তাহলে খেয়াল করো, মেশিন মূল্য, ক্রয় মূল্য ছিল 50,000 টাকা, সেখান থেকে অবচয়ের ব্যালেন্স মানে পুঞ্জীভূত অবচয় হয়েছিল কত? 20,000 টাকা অবচয় হিসাবে আমরা ধার্য করেছিলাম। বিভিন্ন বছর অবচয় আমরা বাদ দিয়েছিলাম, বাদ দিতে দিতে সেই অবচয়টা আবার পুঞ্জীভূত অবচয় হিসেবে জড়ো হয়েছে কত? 20,000 টাকা। আবার চলতি বছরে অবচয় হয়েছে কত? 4,500 টাকা। চলতি বছরে অবচয় হয়েছে 4,500 টাকা। তাহলে সরি 45,000 হয়ে গেছে, 4,500 টাকা। এই 4,500 টাকা আমরা তাহলে পূর্বের পুঞ্জীভূত অবচয় এবং আজকের যে এবছরের যে আমাদের অবচয় সেটা যদি আমরা বাদ দেই, তাহলে আমরা মেশিনের পুস্তক মূল্য পাবো। মানে আমাদের মেশিন কত টাকা লিখেছি সেটা পাবো। তাহলে যদি বাদ দেই 50,000 টাকাতে 20,000 বাদ দিলে 30,000, 30,000 থেকে এটা বাদ দিলে 25,500 টাকা। তাহলে 25,500 টাকা হচ্ছে আমাদের কাছে রাইট অ্যান্সার। 25,500 টাকা, 25,500 টাকা আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা 19 পর আমরা দেখবো 20। 20 আচ্ছা, তো এখানে বলা আছে একটি কোম্পানির কার্যকরী মূলধন কত? 54,000 টাকা। চলতি অনুপাত 4:1। কোম্পানিটির চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করে। এইটি অনেকবার এসেছে আর পরীক্ষায়, এটি আসেই, একটা কমন একটি টিক। এটা অবশ্যই আমাদের একটু ভালো মতো দেখবো। তাহলে কার্যকরী অনুপাত আমরা জানি কি, সরি কার্যকরী মূলধন আমরা জানি কি? কার্যকরী মূলধন সমান সমান আমরা জানি চলতি সম্পদ, চ সম্পদ লিখলাম মাইনাস চ দায়। চলতি সম্পদ থেকে চলতি দায়টা যদি মাইনাস করে কার্যকরী মূলধন পাই। আর এদিকে চলতি অনুপাতটা হচ্ছে কি? চলতি অনুপাতকে আমরা যদি লিখি সূত্রটা হচ্ছে কি এরকম, চলতি সম্পদ চ সম্পদকে চ দায় দ্বারা ভাগ দেই, তাহলে আমরা চলতি অনুপাত পাই। তাহলে দুজনের মাঝে আমাদের সম্পর্ক বিদ্যমান রয়েছে। তাহলে এখানে আমাদের চলতি অনুপাত কত দেওয়া আছে? চলতি অনুপাত দেওয়া আছে 4:, এত। অর্থাৎ আমরা এটাকে যদি আমরা এভাবে লিখতে, যদি অনুপাতে প্রকাশ করি, এই অংশটাকে যদি অনুপাতে প্রকাশ করি, তাহলে আমরা পাই কি? চলতি সম্পদ চ সম্পদ অনুপাত চ দায়। তাহলে চলতি সম্পদ চলতি দায় কত আছে? 4:1 দেওয়া আছে আমাদের। তাহলে আমাদের এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে চলতি সম্পদ চলতি দায়কে আমরা এভাবে লিখতে পারি যে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ কত আছে? চলতি সম্পদ হচ্ছে 4 মাইনাস 1 সমান কত? 3। তাহলে 3 অংশ আমরা যদি মাইনাস করি, মাইনাস করলে কি দাঁড়ায়? যে কার্যকরী মূলধন দাঁড়ায়, তাই না? তাহলে মাইনাস করলে কার্যকরী মূলধন দাঁড়ায়। তাহলে আমাদের 3 অংশ সমান সমান কার্যকরী মূলধন কত এখানে দেওয়া আছে? এই 3 অংশ সমান সমান কার্যকরী মূলধন দেওয়া আছে 54,000 টাকা। তাহলে 54,000 টাকা, 54,000 টাকা যেটা দেওয়া আছে 3 অংশ সমান সমান, তাহলে 3 দ্বারা ভাগ দিব, ভাগ দিয়ে 3 18 54 মানে 18,000 টাকা পাবো। তাহলে আমাদের এই যে 1 অনুপাত যেটা 1 ভাগ পড়বে কত? 18,000 টাকা। 1 ভাগ কোনটা? চলতি দায়। তাহলে চলতি দায় কত? 18,000 টাকা। তাহলে আমরা 18,000 টাকা বের করার পর আমরা একটু দেখবো যে 18,000 বা কোনো কিছু দেওয়া আছে নাকি। তাহলে চলতি দায় অনুপাত কোথায় আছে? সবার শেষে আছে 18,000 একটা দিয়ে আছে, সি নাম্বার। তাহলে সি নাম্বার আমার রাইট অ্যান্সার। আমরা খুঁজবো, এইভাবে টেকনিক অবলম্বন করবো, তাহলে আমরা সঠিক অ্যান্সার দিতে পারবো। তাহলে আমরা পরেরটা কিন্তু ক্যালকুলেশন করতে হচ্ছে, এমনি পারবো। তাহলে 18,000 গুণন 4, 18,000 গুণন 4 দেন, 18,000 গুণ 4 করলে আমাদের এই 72,000 টাকা পাবো। তাহলে 72,000 টাকা হচ্ছে চলতি সম্পদ এবং 18,000 টাকা হচ্ছে চলতি দায়।
এভাবে আমরা সহজে টেকনিকে যে কোনো একটা অনুপাত যদি আমরা বের করতে পারি, সে একটা অনুপাতে আমরা খোঁজ করবো এখানে। হ্যাঁ, তো খোঁজ করলে আমরা এখানে পাবো। তো এই হচ্ছে এইভাবে আমরা এটা সলিউশন করব। একটু একটা মিনিট। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, তো এইভাবে এটা আমরা সলিউশন করব। এই প্রশ্নটা অনেকবার এসেছে, হ্যাঁ, অনেকবার এসেছে। তারপরে 21 নাম্বার দেখবো আমরা। 21 নাম্বারে বলা আছে প্রারম্ভিক মজুত পণ্য ৮০,০০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ১২ লক্ষ টাকা, সমাপনী মজুদ ১,২০,০০০ টাকা, বিক্রয় হতে আয় কত আছে ১৬ লক্ষ টাকা হলে মজুদ আবর্তন অনুপাত কত? তাহলে মজুদ আবর্তন অনুপাত, এটা আমাদের একটু টেকনিক আছে, এই আবর্তন অনুপাতগুলো মনে রাখার টেকনিক আছে। তাহলে মজুদ আবর্তন অনুপাত হচ্ছে কোন আবর্তন অনুপাত নির্ণয় করতে গেলে যার আবর্তন অনুপাত নির্ণয় করতে বলে, যেমন এখানে মজুদের আবর্তন অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত, সম্পদ আবর্তন অনুপাত, এইরকম আবর্তন অনুপাত নির্ণয় করতে বলে যার আবর্তন অনুপাত নির্ণয় করতে বলবে আহ, তার গড় দ্বারা আমাদের ভাগ করতে হবে। এখানে আমাদের মজুদ আবর্তন অনুপাতের সূত্রটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বা গড় মজুদ, গড় মজুদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে গড় মজুদ কিভাবে পাবো? প্রারম্ভিক এবং সমাপনী দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করবে। আমাদের এখানে আছে কত, একটু খেয়াল করো যে আমাদের প্রারম্ভিক মজুদ আছে কত ৮০,০০০, আর আমাদের সমাপনী আছে ১,২০,০০০ টাকা। দুটো যোগ করলে কত হচ্ছে 2 লাখ টাকা। 2 লাখ টাকাকে 2 দ্বারা ভাগ দেবো। অর্থাৎ প্রারম্ভিক এবং সমাপনী দুইটা মজুদ পণ্যকে আমরা যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমরা গড় মজুদ পাবো। তাহলে 2 লাখ কে আমরা 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে কত পাবো? ১,০০,০০০ টাকা পাবো, তাই না? এটা হচ্ছে আমাদের কাছে কি গড় মজুদ, এটা হচ্ছে আমাদের কাছে গড় মজুদ এটা। আর বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় আমাদের এখানে দেওয়া আছে, এই যেটা বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে ১২ লক্ষ টাকা। তাহলে ১২ লক্ষ টাকাকে ১ লক্ষ টাকা যদি ভাগ দেই তাহলে আমরা ১২ গুণ পাবো বা ১২ বার পাবো, ১২ টাইমস। তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমাদের ভি। একটি প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ১,০০০ একক, সমাপনী মজুদ ৮০০ একক, বিক্রয় ২৫০ একক। যদি উৎপাদন ব্যয় ৬০,০০০ টাকা হয় তাহলে প্রতি ইউনিট উৎপাদন ব্যয় কত? তাহলে উৎপাদন ব্যয় ৬০,০০০ একক এবং কত ইউনিট উৎপাদন করেছে এই ইউনিটটা আমাদের আগে বের করতে হবে। তাহলে কত ইউনিট আমরা উৎপাদন করেছি? আমরা উৎপাদনের এই সূত্রটা আমরা সহজে উৎপাদন ব্যয় বিবরণের অঙ্ক করব, সেই ক্ষেত্রে আমরা সহজে এটা করতে পারি যে কোনো প্রতিষ্ঠানে প্রারম্ভিক যে পণ্য থাকবে, প্রারম্ভিক, শুধু প্রারম্ভিক লিখি, প্রারম্ভিকের সাথে যোগ হবে কি উৎপাদন। তাহলে আমাদের ব্যবসায় যা প্রারম্ভিক ছিল তারপরে সেটার সঙ্গে উৎপাদনটা যদি যোগ করি তাহলে মোট কত বিক্রয় করতে পারবো সেটা পাবো। এখন এখান থেকে যদি আমরা বিক্রয়টা বাদ দেই, আমাদের ব্যবসায় এতটুকু ছিল মাল, এখান থেকে বিক্রয়টা বাদ দিলে থাকবে কি সমাপনী, তাই না? এটা হচ্ছে আমাদের কাছে সূত্র আসবে। তো আমরা আমরা যদি এখন খেয়াল করি একটু যে আমরা প্রারম্ভিক কত আছে এখানে, প্রারম্ভিক মজুদ আছে ১,০০০। তাহলে ১,০০০ একক আমাদের প্রারম্ভিক আছে, যোগ উৎপাদন আমাদের বের করতে হবে কত ইউনিট সেটা আমাদের বের করতে হবে। তাহলে উৎপাদনটা আমাদের বের করতে হবে, উৎপাদনটা উপরে রাখলাম। তারপরে এখান থেকে বিক্রয়, বিক্রয় আমরা বাদ দিই। বিক্রয় কত ইউনিট করছি? বিক্রয় করেছি ৬,২০০ ইউনিট। তাহলে ৬,২০০ ইউনিট আমরা বিক্রয় করছি, মাইনাস সমাপনী। সমাপনী কত আছে? সমাপনী, এই যে সমাপনী পণ্য আছে ৮০০ একক। তাহলে এখানে লিখবো ৮০০। এই যে সমীকরণটা, এটা আমাদের মনে রাখতে হবে, মনে রাখলে আমরা সহজে পারবো। তাহলে এখানে আমরা এই জিনিসটা যদি দেখি, এখন এই পাশে সমান সমান এই পাশে যে প্লাস আছে সেটা ওই পাশে যে মাইনাস হবে, এই পাশে যে মাইনাস হবে ওই পাশে যে প্লাস হবে। তাহলে উৎপাদন সমান সমান কত হবে? উৎপাদন হবে ৮০০ যোগ এই পাশে মাইনাস আছে ৬,২০০, তাহলে এই পাশে আছে ৬,২০০, এ পাশে প্লাস ১,০০০ আছে, এই পাশে আছে মাইনাস ১,০০০। তাহলে যোগ করলে হচ্ছে ৬,২০০, ৮০০, ৭,০০০, ৭,০০০ থেকে ১,০০০ বাদ দিলে কত? ৬,০০০। তাহলে আমরা উৎপাদন করছি কত? ৬,০০০ একক। তাহলে ৬,০০০ একক উৎপাদন করছি, যেটার ব্যয়টা হয়েছিল কত? ৬০,০০০। তাহলে ৬০,০০০কে এখন ৬,০০০ দ্বারা আমরা ভাগ দিব, ৬,০০০ দ্বারা ভাগ দিব, তাহলে কত পাবো? তাহলে এই ৩ শূন্য কাটা, আর ৬ × ১০ = ৬০। তাহলে কয় টাকা হবে? ১০ টাকা। রাইট অ্যান্সার কত? ১০ টাকা। তাহলে উৎপাদিত পণ্যে আমাদের উৎপাদন ব্যয়টা হবে কত? একক প্রতি ১০ টাকা। এইভাবে আমরা এটা সলিউশন করব। আচ্ছা, তারপরে আছে একটি কারখানার প্রত্যক্ষ কাঁচামাল, একটি কারখানার প্রত্যক্ষ কাঁচামাল, খুব খেয়াল করে যে প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় হচ্ছে কত? ৪০,০০০ টাকা। প্রত্যক্ষ মজুরি হচ্ছে
32,000 টাকা। তাহলে প্রত্যক্ষ কাঁচামালের সাথে যত রকম প্রত্যক্ষ খরচ আছে বা প্রত্যক্ষ ব্যয়গুলো আছে সেগুলো যোগ করি হয় কি মুখ্য ব্যয়, তাই না? তারপরে আছে বিক্রয় উপরিব্যয়। বিক্রয় উপরিব্যয় হচ্ছে পরিচালন ব্যয়, এটা সবার শেষে যাবে আমাদের, পরিচালন ব্যয়ে যাবে। তারপরে আছে রূপান্তর ব্যয় হচ্ছে 80,000 টাকা। রূপান্তর ব্যয় হচ্ছে 80,000। রূপান্তর ব্যয়টা কি? রূপান্তর ব্যয়টা হচ্ছে আমাদের, রূপান্তর ব্যয়টা হচ্ছে এরকম যে আমরা কারখানা ব্যয়, কারখানা ব্যয় এর সাথে যদি আমরা প্রত্যক্ষ খরচ যোগ করি, প্রত্যক্ষ খরচ যোগ করি তাহলে আমরা রূপান্তর ব্যয় পাবো, রূপান্তর ব্যয় পাবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে কারখানা ব্যয় এবং প্রত্যক্ষ খরচ যদি যোগ করি রূপান্তর ব্যয় পাবো। তাহলে এখানে আমরা কারখানা ব্যয় দেখতে পাচ্ছি কত, সরি কারখানার উপরে ব্যয়টা আমাদের বের করতে বলছে, তাহলে কারখানা ব্যয়টা বের করতে বলছে, তাহলে রূপান্তর ব্যয় দেওয়া আছে, তাহলে প্রত্যেক কারখানায় এটা আমাদের বের করতে বলছে, এই কারখানা ব্যয়টা আমাদের বের করতে বলছে, তাহলে যোগ আমাদের প্রত্যক্ষ খরচ কত দেওয়া আছে, প্রত্যক্ষ খরচ আমাদের এখানে দেওয়া আছে যে প্রত্যক্ষ মজুরি, তাহলে প্রত্যক্ষ মজুরি 32,000, তাহলে 32,000 টাকা এখানে হবে প্রত্যক্ষ মজুরি, 32,000 যোগ আমাদের রূপান্তর ব্যয় কত দেওয়া আছে, রূপান্তর ব্যয় এখানে দেওয়া আছে 80,000 টাকা, তাহলে 80,000 টাকা। তাহলে কারখানা ব্যয় বের করতে চাইলে কি হবে, এই পাশে 32,000 আছে, ওই পাশে যদি নিয়ে যায় তাহলে কি হবে, মাইনাস হবে। তাহলে 80,000 থেকে যদি মাইনাস 32,000 করি, মাইনাস 32,000 করি তাহলে কত থাকবে, 48,000 টাকা। তাহলে আমাদের 48,000 টাকা হচ্ছে আমাদের ব্যয়, কারখানা উপরে ব্যয় হচ্ছে কত, 48,000 টাকা, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার, বি নাম্বার অ্যান্সার। তাহলে আমরা জানি কি কাঁচামালের সাথে যদি প্রত্যক্ষ ব্যয় আমরা যোগ করি হয় মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের সাথে যদি কারখানা উপরে ব্যয় যোগ করি তাহলে আমরা পাবো কি, আমাদের কারখানা ব্যয়, তাই না? তাহলে এই কারখানা ব্যয় পাওয়ার পর আমরা তারপরে অন্যান্য যে খরচগুলো আমাদের আছে, চলতি কার্য বা তৈরি পণ্য এই ধরনের যদি থাকে তাহলে সেগুলো আমরা যোগ বিয়োগ করি, পারমাণবিক সমাপনী যদি থাকে। আচ্ছা, তার মোট কথা হচ্ছে আমরা রূপান্তর ব্যয়ের সূত্রটা যদি আমরা জানি তাহলে আমরা এটা করতে পারবো। রূপান্তর ব্যয়ের সূত্রটা হচ্ছে কি, কারখানা উপরি ব্যয় যোগ প্রত্যক্ষ খরচ, যতগুলো প্রত্যক্ষ খরচ আছে সবগুলো প্রত্যক্ষ খরচ যোগ করতে হবে, করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রূপান্তর ব্যয়। তো এখানে আমাদের দুটা ইনফরমেশন দেওয়া আছে, দুটো যদি মাইনাস করি তাহলে আমরা কারখানা উপরি ব্যয় পাবো, এইভাবে এটা সলিউশন করবো। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন এখানে আমাদের দেওয়া আছে, 23 নম্বর প্রশ্ন, তারপরে আমরা 24 নম্বর দেখবো। মুদ্রাস্ফীতির সময় কোন ব্যয় নির্বাহ পদ্ধতি সর্বোচ্চ নিট আয় প্রদর্শন করে? তো এটা আমাদের একটু টেকনিক্যালি আমাদের বুঝতে হবে, মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, ফিফো পদ্ধতি, লিফো পদ্ধতি, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো বিষয়টা কিরকম একটু আমরা ব্যাখ্যা করি। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কোনো পণ্য 5 টাকাতে ক্রয় করলাম, আবার কোনো পণ্য 12 টাকাতে পণ্য ক্রয় করলাম। এখন সে পণ্যটি আমরা দেখা যাচ্ছে যে আজকে এই সকল পণ্যের দাম, ধরো আমরা এটা সাবান ক্রয় করেছি, সাবান একটা 5 টাকা, একটা 12 টাকা, দাম বৃদ্ধি পেয়ে 12 টাকা, এটা হুট করে এখন হয়ে গেছে কত, সেই সাবানের মূল্য হয়ে গেছে 20 টাকা। তাহলে 20 টাকা যদি হয়, এখন খেয়াল করো যে লিফো পদ্ধতি কোনটা, যে মাল আগে যেটা ক্রয় করেছি, লিফো হচ্ছে কোনটা, যেটা আগে ক্রয় করেছি সেটা আগে বিক্রি করব, মানে আগে ক্রয় করেছি কোনটা 5 টাকা, তো 5 টাকা মানে 5 টাকা ক্রয়কৃত সাবান যদি আগে বিক্রি করি তাহলে আমরা, এটা হচ্ছে লিফো পদ্ধতি। আর যদি 12 টাকার সাবান যেটা পরে ক্রয় করছি সেটা আমরা, এটা হচ্ছে লিফো, LIFO। এই 12 টাকা যে সাবানটা সেটা যদি আমরা বিক্রি করি সেটা হচ্ছে লিফো পদ্ধতি। তাহলে 5 টাকার সাবান যদি বিক্রি করি তাহলে লাভ হচ্ছে আমাদের কত, 5 টাকাতে ক্রয় করেছেন, 20 টাকা বিক্রি করছি, 15 টাকা লাভ হচ্ছে, 15 টাকা মুনাফা, এটা হচ্ছে 15 টাকা মুনাফা, তাই না? আর এখানে আমাদের 12 টাকার সাবান লিফো পদ্ধতিতে যদি আমরা বিক্রি করি, 12 টাকার সাবান 20 টাকা বিক্রি করলে লাভ হচ্ছে কত, 8 টাকা। তাহলে এখন মুদ্রাস্ফীতি, এই যে মূল্যটা বৃদ্ধি পেল এটা তো মুদ্রাস্ফীতি, তাই না, বা মূল্যস্ফীতি। তাহলে মূল্যস্ফীতির সময় কোন ব্যয় নির্বাহ পদ্ধতি সর্বোচ্চ নিট আয় প্রদর্শন করে? তাহলে নিট আয় কোনটা, এতে নিট আয় হচ্ছে আমরা যেটা পেলাম, 8 টাকা পেলাম, 15 টাকা পেলাম, এই দুটো হচ্ছে নিট আয়। তাহলে দুটা, লিফোর নিট আয় হচ্ছে 8 টাকা, এটা হচ্ছে ফিফোর নিট আয় হচ্ছে আমাদের কাছে 15 টাকা, লিফোর নিট আয় হচ্ছে 8 টাকা। তাহলে কোনটা বেশি, 15 টাকা। ফিফো পদ্ধতিতে যখন আমরা বিক্রি করব মুদ্রাস্ফীতির সময়, সেখানে আমাদের মুনাফা বেশি হবে। তাহলে ফিফোটা কোনটা, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের মূল্য মজুদ আগে ছাড়া পদ্ধতি, এটা লাস্ট ইন ফার্স্ট আউট, এটা হচ্ছে
লিফো এটা না। তাহলে আমাদের এটা হচ্ছে ফিফো, এটা হচ্ছে ফিফো, এটা হচ্ছে আমাদের কাছে ফিফো পদ্ধতি, এটা হচ্ছে আমাদের কাছে লিফো পদ্ধতি। তাহলে এই হচ্ছে আমাদের বিষয় আর কি। এটা এই টেকনিকটা তোমরা একটু জেনে রাখবে, তাহলে তোমাদের কাছে ইজি লাগবে। আচ্ছা 25 নাম্বার, এখানে আমাদের 25 নম্বরে বলা আছে জুন মাসের 13 তারিখে 750 টাকার পণ্য 2/10 নেট 30 শর্তে বিক্রয় করা হয়েছে। আচ্ছা শর্ত কি? বাট্টা শর্ত 10 দিনের মধ্যে দিলে 2% বাট্টা পাবে, আর না হলে 30 দিনের মধ্যে অবশ্যই দিতে হবে। তাহলে জুনের 16 তারিখে আবার 50 টাকার পণ্য ফেরত এসেছে। তাহলে বিক্রয় করেছিলাম কত? 750 টাকার পণ্য বিক্রি করেছিলাম, তাহলে জুনের 16 তারিখে ফেরত এসেছে কত? 50 টাকার মাল। তাহলে আমরা পাবো কত টাকা? 700 টাকা পাবো। আচ্ছা জুনের 23 তারিখে সম্পূর্ণ পাওনা টাকা পাওয়া গেলে প্রাপ্ত টাকার পরিমাণ কত? টাকার পরিমাণ কত, মানে কত টাকা পাবো আমরা? তাহলে খেয়াল করো, এখানে 13 তারিখে আমরা 13 তারিখে বিক্রি করেছি, 13 তারিখে বিক্রি করেছি, 16 তারিখে ফেরত এসছে, ওকে। পরিশোধ করছে কখন? 23 তারিখে। তাহলে বাট্টা শর্ত ছিল 10 দিনের মধ্যে দিলে 2% বাট্টা পাবে। তাহলে 13-র সাথে আমরা যে তারিখে বিক্রি করবো 13 যোগ 10 সমান কত? 23। তাহলে 23 তারিখে যদি টাকাটা দেয় তাহলে বাট্টা পাবে, তাছাড়া পাবে না। 24 তারিখে দিলে বাট্টা হতো না। তাহলে এই 700 টাকার উপর বাট্টা হবে, কত পার্সেন্ট বাট্টা হবে? এই যে 2% বাট্টা হবে। তাহলে 2% বাট্টা 700 টাকার উপর করবো, তাহলে 700 গুণন 2% করলে কত? 7 গুণ 14, তাহলে 14 টাকা হচ্ছে আমাদের কাছে বাট্টা। তাহলে 700 টাকা পাইতাম, 750 টাকা মোট বিক্রি করছি, সেখানে 50 টাকা ফেরত, 700 টাকা পাবো। 700 টাকার মধ্যে 14 টাকা বাট্টা, 14 টাকা যদি বাদ দেয় তাহলে 686 টাকা হচ্ছে আমরা পাবো। তাহলে আমরা পাবো কত টাকা? 650 না, 686 টাকা আমরা পাবো। আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আছে 26 তারিখে আমাদের বলা আছে প্রতি একক 15 টাকা মূল্যে প্রারম্ভিক মজুত পণ্য 200 একক। তাহলে প্রতি একক 15 টাকা দরে প্রারম্ভিক মজুত পণ্য 200 একক, প্রতি একক 16 টাকা দরে 250 একক পণ্য ক্রয় করা হয়েছে। আচ্ছা আমাদের প্রারম্ভিক ছিল কত? 200 একক ছিল 15 টাকা দরে, আবার 16 টাকা দরে 250 একক ক্রয় করেছি। তাহলে পরবর্তীতে 215 ইউনিট আমরা বিক্রি করেছি। তাহলে বিক্রি করেছে কত? 215। তাহলে বলা আছে ফিফো পদ্ধতিতে সমাপনী মজুত পণ্যের মূল্য কত হবে? তাহলে সমাপনী মজুত পণ্য কত থাকবে ফিফো পদ্ধতিতে? তাহলে ফিফো পদ্ধতিতে সমাপনী মজুত পণ্য থাকবে আমাদের এখানে, যদি আমরা দেখি তাহলে ফিফো পদ্ধতিতে সমাপনী মজুত পণ্য মূল্য কত থাকবে আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের প্রথমে মাল ছিল 200 একক, 200 একক মাল ছিল। তারপরে আমরা কিনছি কত? কিনছি হচ্ছে 250 একক, সরি 250 একক কিনছি। তাহলে এই অবস্থায় মাল আছে আমাদের মোট 450 একক মাল আছে। এখন বলছে যে বিক্রি করেছে কত? 215 একক। তাহলে 215 একক যদি বিক্রি করি, 215 একক, তাহলে 215 একক আমরা বিক্রি করছি। তাহলে ফিফো পদ্ধতিতে বিক্রি করবো কোন মাল? আগের মাল বিক্রি করবো, অর্থাৎ আমরা এখানে যে মালটা আছে এই যে এই মালটা আগে বিক্রি করবো। তাহলে 215 এককের মধ্যে 200 একক আগের মাল ছিল, আর 15 একক এই 50-এর মধ্যে থেকে এই 200 এখান থেকে মাইনাস করবো, আর 15 একক এখান থেকে মাইনাস করবো। তাহলে আমাদের কারবারের মাল থাকবে কত? এই মিলে হচ্ছে 215, এই মিলে হচ্ছে এই 215। তাহলে আমাদের কারবারে এই মাল তো ভিনিশ হয়ে চলে গেল, এটা তো আর থাকলো না। তাহলে 250-এর মধ্যে থেকে 15 ইউনিট যদি চলে যায়, তাহলে আমাদের কারবারে থাকলো কত? 235 ইউনিট। তাহলে 235 ইউনিট এখানে সমাপনী মজুত পণ্যের মূল্য চাইছে। 235 ইউনিট কত টাকা করে কিনা ছিল? 16 টাকা করে কিনা ছিল। তাহলে 16 টাকা করে কিনা ছিল, 235-কে 16 দ্বারা আমরা গুণ করবো। গুণ করে আমরা যে টাকা পাবো সেটা হচ্ছে আমাদের কাছে রাইট অ্যান্সার। তাহলে এটা যদি গুণ করি তাহলে 3760 টাকা, 3760 টাকা হবে। এটা আমাদের গুণ করতে হবে, খুব দ্রুত গুণ করতে হবে, করলে আমরা রাইট অ্যান্সার পাবো 3760 টাকা। তাহলে আমাদের কাছে অ্যান্সার হচ্ছে সি, 3760 টাকা। আচ্ছা
27 কোন খরচটিকে প্রশাসনিক উপরিব্যয় হিসেবে বিবেচনা করা হবে না? প্রশাসনিক উপরিব্যয় বলতে আমরা বুঝি যে অফিসিয়াল যে খরচগুলো সেগুলো হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়। তো অফিসিয়াল খরচ কোনগুলো আমরা দেখি। তো আমরা এখানে যদি খেয়াল করি একটু, অফিস সরঞ্জামের অপচয়, হ্যাঁ এটা অফিসে ব্যবহার হয়, এটা আমাদের প্রশাসনিক খরচ হিসেবে বিবেচনা হবে। এটা আমাদের অ্যান্সার হবে না, তাহলে এটা কাটা। অফিস কর্মকর্তার বেতন, এটাও প্রশাসনিক খরচ হিসেবে বিবেচিত হবে। এখানে বলছে হবে না, এটা হবে, তাহলে এটা আমরা, এটা অ্যান্সার হবে না। আপ্যায়ন খরচ, এটা অফিসিয়াল কর্মচারীদের যে আপ্যায়ন খরচ, সেটা আপ্যায়ন খরচ, এটাও হবে না। সুপারভাইজারের বেতন, হ্যাঁ এই সুপারভাইজার কোথায় থাকে? কারখানায় থাকে, তাহলে কারখানার সুপারভাইজারের বেতন, এটা আমাদের প্রশাসনিক ব্যয় হিসেবে বিবেচনা করা যাবে না। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোন কারণে মোট সম্পত্তি হ্রাস পায়? স্টক লভ্যাংশ প্রদানের কারণে? স্টক লভ্যাংশ প্রদানের কারণে আমাদের সম্পত্তি হ্রাস পায় না। স্টক লভ্যাংশ যখন আমরা প্রদান করি তখন আমরা, অর্থাৎ আমরা যখন লভ্যাংশ দিব, লভ্যাংশ দেওয়ার বদলে, আমরা লভ্যাংশ দেওয়ার বদলে আমরা কি করবো? স্টক দেব, শেয়ার দেব, এটাকে বলে স্টক লভ্যাংশ প্রদান। স্টক বিভাজন, স্টক স্প্লিট, আমাদের শেয়ার সংখ্যা বাড়িয়ে শেয়ারের যে দামটা আমরা কমিয়ে আনি, সেটা হচ্ছে স্টক বিভাজন। এর ফলেও আমাদের সম্পত্তির মূল্য হ্রাস পায় না, এটাও না। তারপর আছে বিক্রয় ফেরতের কারণে। বিক্রয় ফেরতের কারণে আমাদের লভ্যাংশ, মোট সম্পত্তি হ্রাস পায় না। নগদ লভ্যাংশ প্রদানের কারণ, নগদ লভ্যাংশ প্রদান মানে কি? লভ্যাংশ টাকা দিছি, সেটা নগদে দিছি, তাহলে আমাদের সম্পত্তি হ্রাস পাবে। কিন্তু এখানে লভ্যাংশ দিছি, স্টক দিছি, তাহলে এখানে আমাদের সম্পত্তি হ্রাস পাবে না, তাই না? স্টক বলতে আমরা শেয়ার দিয়েছি। দেখুন এই এ নাম্বার এবং ডি নাম্বার, লভ্যাংশ দুটোই প্রদান করেছে, এটা হচ্ছে স্টক দিছে মানে শেয়ার দিছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের লভ্যাংশ প্রদান, এই লভ্যাংশ প্রদানটা হচ্ছে আমাদের কাছে সম্পত্তি হ্রাস পাবে না। আর এই নগদ যেটা প্রদান করবে, এটা হচ্ছে আমাদের লভ্যাংশ হ্রাস পাবে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ডি নাম্বার। তারপর হচ্ছে বকেয়া মজুরি আছে 3000 টাকা। বকেয়া মজুরি কত? 3000 টাকা। রেওয়া মিলে মজুরির পরিমাণ দেওয়া আছে কত? 26,000 টাকা। আর্থিক অবস্থা বিবরণীতে, অর্থাৎ আমাদের উদ্বৃত্ত পত্রে বকেয়া মজুরির পরিমাণ কত দেখাতে হবে? রেওয়া মিলে মজুরি মানে খরচের পরিমাণ দেওয়া আছে। আর্থিক অবস্থা বিবরণীতে কি কি দেখাতে হয়? সম্পদ, দায় দেখাতে হয়, তাই না? তাহলে এই মজুরি পরিমাণটা তো খরচ, এটা খরচ হিসেবে আছে। আর বকেয়া মজুরি, এটা আমাদের দায় আছে। দায় হিসেবে কত আছে আমাদের? 3000 টাকা। তাহলে 3000 টাকা আমাদের রেওয়া মিলে দেখাতে হবে। তাহলে রেওয়া মিলে দেখাবো কত? 3000 টাকা। অনেকগুলো প্রশ্ন, 35টি প্রশ্ন এখানে আসছে। ক্লাসগুলো অবশ্যই তোমাদের ইফেক্টিভ হবে, তোমরা খুব উপকৃত হবে ক্লাসগুলো যদি ধৈর্য সহকারে দেখো। আচ্ছা, তারপরে আছে কোম্পানি আইন 54 এক ধারা মতে শেয়ারকে স্টকে রূপান্তর করতে কত দিনের মধ্যে নিবন্ধককে জানাতে হবে? এটা আমাদের থিওরিক্যাল পড়া, এটা হচ্ছে আমাদের 15 দিনের মধ্যে জানাতে হয়। 15 দিনের মধ্যে জানাতে হয়, যে স্টকে রূপান্তর করতে গেলে, শেয়ারকে স্টকে রূপান্তর করতে গেলে আমাদের 15 দিনের মধ্যে নিবন্ধককে জানাতে হবে। লভ্যাংশ সমতাকরণ তহবিল কোন কোন আর্থিক বিবরণীতে প্রদর্শন করা হয়? লভ্যাংশ সমতাকরণ তহবিল, এটা আমাদের কোথায় কোথায় যাবে? এটা অবশ্যই আমাদের আয় বিবরণীতে যাবে না। লভ্যাংশ সমতাকরণ তহবিল আমরা সংরক্ষিত আয় যে স্টেটমেন্ট, সংরক্ষিত আয় বিবরণী যে তৈরি করি সেখানে যাবে, সংরক্ষিত আয় বিবরণীতে যাবে, সংরক্ষিত আয় বিবরণীতে যাবে। আর কোথায় যাবে? আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। আর্থিক অবস্থার, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় যাবে? মালিকানা সত্ত্বতে যাবে, এটা মালিকানা সত্ত্বের একটা অংশ। তাহলে লভ্যাংশ সমতাকরণ তহবিল কোথায় যাবে? সংরক্ষিত আয়, সংরক্ষিত আয় বিবরণীতে যাবে, আর্থিক অবস্থার বিবরণীতে যাবে এবং মালিকানা সত্ত্বে যাবে। মালিকানা সত্ত্ব, সংরক্ষিত আয়, আর্থিক অবস্থার বিবরণী, হ্যাঁ এখানে যাবে। তারপরে আছে মালিকানা সত্ত্ব আয় বিবরণী, এখানে আয় বিবরণীতে এটা আসবে না। তারপরে এটাও আয় বিবরণীতে আসবে না, এটাও আয় বিবরণী আছে, এগুলো আসবে না। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। হিসাব চক্রে কোন ধাপে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় একমাত্র রেওয়া মিলে। গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় রেওয়া মিলে, সি নাম্বার। আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতকরণ না, জাবেদাভুক্তকরণ না, কার্যপত্র না, রেওয়া মিলে আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই করে থাকি। কোনটি লেনদেনের প্রমাণপত্র নয়? ভাউচারগুলো, ভাউচার, চালান, এগুলো হচ্ছে লেনদেনের প্রমাণপত্র। তো জার্নাল ভাউচার প্রমাণপত্র, ডেবিট নোট প্রমাণপত্র, চালান প্রমাণপত্র। লেটার অফ ক্রেডিট আমাদের প্রমাণপত্র নয়, এলসি। লেটার অফ ক্রেডিট, এলসিটা হচ্ছে আমাদের কাছে প্রমাণপত্র নয়। আচ্ছা, তারপরে আছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ কখন হয়? যখন আমাদের বই মূল্যে একটা সম্পত্তির মূল্য 10 টাকা আছে, সেটা যখন আমরা বিক্রি করব, যখন বাজার মূল্য বা বিক্রয় মূল্য যখন হবে, এটা হচ্ছে বই মূল্য। বই মূল্য কত? 10 টাকা। বই মূল্য হচ্ছে 10 টাকা, যেটা বিক্রয় মূল্য হচ্ছে, বিক্রয় যখন করব
হচ্ছে 15 টাকা, তখন আমাদের লাভ হবে, তাই না? অর্থাৎ বই মূল্য থেকে যখন বিক্রয় মূল্য বেশি হবে তখন আমাদের লাভ হবে। তার সম্পত্তি বিক্রয় মূল্য পুস্তক মূল্য অপেক্ষা অধিক হলে, হ্যাঁ এটাই রাইট অ্যান্সার। সম্পত্তির বিক্রয় মূল্য যখন পুস্তক মূল্য থেকে বেশি হবে, তাই না? এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সম্পত্তির বিক্রয় মূল্য পুস্তক মূল্য সমান হলে এটা হবে না, বিক্রয় মূল্য পুস্তক মূল্য কম হলে এটাও হবে না, লস হয়ে যাবে। সম্পত্তি ক্রয় মূল্য পুস্তক মূল্য সমান হলে এটাও না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ। তারপরে আছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আন্তর্জাতিক হিসাব অনুসরণ, প্রতিষ্ঠানের বিভাগ ভিত্তিক তথ্য প্রদান, সম্ভাব্য বিনিয়োগকারীদের তথ্য প্রদান, ব্যবসায়ের অর্থায়নে সহায়তা। তাহলে আন্তর্জাতিক হিসাব মান অনুসরণ করে নাও হতে পারে আমাদের এটা। তারপরে আছে প্রতিষ্ঠান বিভাগ ভিত্তিক, আমার প্রতিষ্ঠানের যে উৎপাদন ব্যয়ের যে ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, বিতরণ বিভাগ, এই যে বিভিন্ন বিভাগ থাকে, বিভাগ ভিত্তিক যে তথ্য ইনফরমেশন আদান প্রদান করতে হয়, এটা অত্যন্ত জরুরি, এটা আমাদের করতেই হবে। না করলে আমরা সেখানে উৎপাদন কার্য চালাতে পারবো না, সঠিকভাবে চালাতে পারবো না। তাহলে আর সম্ভাব্য বিনিয়োগকারী বিনিয়োগ করেইনি, যারা বিনিয়োগ করতে ইচ্ছুক তাদের হয়তো আমরা তথ্য প্রদান করলাম। তথ্য প্রদান করতে পারি, নাও করতে পারি, সমস্যা নেই। তারপরে আছে ব্যবসায় অর্থায়নের সহায়তা। ব্যবসায় অর্থায়নের সহায়তা আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সাথে এটি জড়িত না। তো আমাদের জড়িত কোনটা? প্রতিষ্ঠানের বিভাগ ভিত্তিক তথ্য প্রদান। এই বি নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের আজকের জিএসটির যে 24-এ যে প্রশ্ন এসেছিল, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।